আমাদের জনের ঘর ছিল চেয়ারম্যান বলে গেছে আস্তে আর এই জায়গাতে আস্তে এই প্রবাসীর কারণে আস্তে আপনারা বলেন আমি যদি সরি বলি আর এর উপরে সরি আছে না আপনারা কি আমার সরি বলাতে খুশি না রাখেন এটা রাখেন এটা শেষ সব জন করে রেখে যেতেছে ঠেলা গাড়ি বিদেশি টাকা কামাই ভাই 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 এত সুন্দর এই পুরা পুরা আপনারা কথা বলেন কে বকা দিচ্ছে এই যে এনো ওয়াজ করতেছে এই ওয়াজগুলো বুয়ের গাড়ি ঠেলে বুয়ের গাড়ি ঠেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বুবু করে দাম দিয়ে আনছে এইটার বিপক্ষে এটা বিপক্ষে এই দেখো দিকে নিয়ে তুই এই বাজা এই মাহফিল চলতেছে আমি কথা মাহফিল চলতেছে আপনারা বসেন 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 মাহফিল চলতেছে বসেন বসেন এই সাজানো বাগান একটা মাহফিল যখন হয় কথা বলেন না একটা মাহফিল যখন হয় এদিকে তাকান একটা মাহফিল যখন হয় জান্নাতের বাগান সাজানো হয় দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতায় হয় কথা বলেন না কেন কেউ দূরে থাকে আসতে পারে না দূর থেকে টাকা দেয় কেউ আবার টাকা দিতে পারে না কাছ থেকে পরিশ্রম শ্রম দেয় এইটাই তো স্বাভাবিক জি জি তো এখানে তো রাগারাগির কোনো দরকার নেই ভাই কই না লাগান ক্যামেরা লাগান মোবাইল লাগান আপনি হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি ও আচ্ছা আচ্ছা যারা সাহায্য আমরা এইগুলা সাজাইছি ওদেরকে মহাবই করতেছে কে এই ছেলে বিদেশ গিয়া ময়নার পয়সা কামাই করে এই করে আচ্ছা দাঁড়ান আমি বলি এই যে কথা বলেন না আপনারা আমার সামনে কথা বলেন না শোনেন আপনারা কথা বললেন না আমার দিকে তাকান শোনেন এই কথা বললেন না আমার কথা শোনেন একটু আপনারা আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য এত সুন্দর বাগানকে আপনারা নষ্ট করবেন না শোনেন আমি কি বলি শোনেন বিদেশে যেয়ে যদি কেউ ঠেলা গাড়ি ঠেলে টাকাটা কোথায় পাঠায় দেশে আমার উত্তর দেন আপনারা টাকাটা কোথায় আসে দেশে বাংলাদেশে কোথায় এই মিয়া এবার দিকে তাকান এই দেশে যদি প্রবাসী না থাকতো বাংলাদেশ থাকতো না এতদিন আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পারসন হন না কেন আপনি প্রবাসীদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের মসজিদগুলো প্রবাসীর টাকায় হয় বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসীর টাকায় হয় আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো এতিম বাচ্চা আমি লালন পালন করি মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকাগুলো দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়তো আপনি প্রবাসীদের কি বকাঝকা করবেন কেন আমি একজনকে মেন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাইরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় এই মিয়া আমার দিকে তাকান প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান এটার নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আপনার নয়াকান্দিতে যদি কোনো 10টা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত আমি আনন্দিত কারণ যেই রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠিয়েছে এটা টান না গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন না কেন আরো জোরে বলেন এই মেয়ে আমার দিকে তাকান প্রবাসীদের মন কত ভালো থাকে জানেন বলে হুজুর গ্রামের মানুষের এলাকার মানুষের মন খারাপ থাকে না কেন এলাকার কথা বললেন না এটা শেষ আমি শেষ করে দিচ্ছি রাখেন এটা রাখেন এটা শেষ আমার দিকে তাকান আমি কি বলি একটা এক্সাম্পল দেই আমার গ্রামে 32 বছরের পুরনো একটা আপনার মসজিদ আছে খেয়াল করেন কত বছর 32 বছরের পুরনো মসজিদ আছে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে বুঝছেন আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি আপনি আমার সামনে যদি কাউকে মিন করে আপনারা এইখান থেকে হোক ওখান থেকে কথা বলেন আমাকে অপমান করা হয় মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা শোনেন আপনি বসেন পরে যাইয়েন আপনি এখানে বসেন আপনাকে কেউ কিছু বলবে না এই
না উনি না বাইরে যাবে কেন? এই না উনি মাহফিলে আসছে, যাবে কেন? বসেন, মাহফিলে থাকবো, ওনার যাওয়ার দরকার নাই। আরে ভাই আপনার তো বুঝতেছেন না, আমার দিকে তাকান। এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন? তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ কি জানেন? আমাদের বাংলাদেশের আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, চাকরি করার সময় হয়, লেখাপড়া শেষ করে ফেলে, তারা চাকরি পায় না। তারা কি পায় না? চাকরি পায় না। এই এই মিয়া, আপনার বাড়ি কই? নয়াকান্দি। আপনি যদি আমারে ফালাই আপনি যান না? আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না? আমি বলি আপনি যদি আমারে ফালাই এখান থেকে যান না, আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে। আর আমার সামনে এখানে থাকবেন, সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে। আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব। আপনার কিসের তো তার? আপনি আমার চেয়ে বেশি পেরেশানিতে আছেন। এনে বসেন। এই যুবক ভাইয়েরা, তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো? সবাই সবাই আসছো? তাহলে আমারে ভালোবাসো? তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো, আমি বেশি খুশি হব। তোমরা জায়গা এখানে আছে, তোমরা সবাই বসো, আমি অনেক বেশি খুশি হব। এই যে আমার ভাইয়েরা তোমরা পিছনে আছো, তোমরাও বসো। আমি একটু কথাটা বলি। এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরাও ভিতরে এসে বসো। সবাই আসো। আমি একটু বলি, আমার দিকে তাকান। আমি বাস্তব নিয়ে কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে অস্বীকার করতে নেই। আপনারা সবাই এই আমার এই হাতের ডান দিকের কর্নারটা ভাই বসো। সবাই বসো, সবাই বসো ভাই প্লিজ। তোমরা কেউ, আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে। প্রথমে মন খারাপ ছিল, আমার মনটা একবার ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না, তে মনে হয় আমারও অনলাইনে অনেক বেশি ফলো করে, বুঝছেন? তে আমি যখন দুরুদ জিকির দৌড়ছি, এই যে তালে তালে দুরুদ আর জিকির যে শুরু থেকে এই পর্যন্ত তার এই ধারাটা আছে, আল্লাহ তাকে কবুল করেন। এক জোরে কোন আমিন। আমার পরে শাহজাহান বিপ্লবী সাহেব আসবে, তোমরা বসো। আমি একটু কথা বলি। গ্রামের যে ছেলেরা, সারা বাংলাদেশে, শুধু এখানকার না, ছেলেদের মনটা কেন খারাপ হয়, মনটা কেন ভালো থাকে না? তারা প্রাপ্ত বয়স্ক যখন হয়, চাকরি করার সময় হয়, তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে, গ্রাজুয়েশন করে ফেলছে, কিন্তু চাকরি নাই। এটা একটা। আরেকটা হলো, আমি বলি, ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা রাখে, তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে। এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে না। এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবে নিও, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এটা তারা কি করতে পারে না? কাজে লাগাতে পারে না। কেননা তাদের হাত থাকে খালি। অভাব এমন একটা দুষ্ট জিনিস, এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে, পুরো সংসারটাকে নষ্ট করে দেয়। আর প্রবাসে যারা থাকে, তাদের মনটা ভালো থাকার কারণ হলো তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারুক, তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয়, তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে। কারণ ওখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই, টেনশন নাই। কম করুক বেশি করুক, সবাই সবার যার যার মতো করে ভালো আছে না? আছে। আমি একটা এক্সাম্পল দিই, বিদেশিদের মনটা কেমন ভালো থাকে। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে। মাটির ঘর ছিল, সেই 32 বছর মাটির ঘর, টিনের চালে মানুষ নামাজ পড়ছে। এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা। এই বছর আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না, যে কোনো কারণে, মনের কষ্ট থেকে। তা আমি যাকে একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো, তখন আমি আমার গ্রামের মানুষকে, গরিবদেরকে দান সৎকা করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে থাকার জন্য যাই। তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে। একটা গরু কুরবানি দিব, এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য। যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বীরা আছেন আপনারা, এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা এসে বলল, বাবা তুমি আস্তা গরু কুরবানি দিচ্ছ, আমরা তো বিপদে আছি। পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে, মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরো গ্রামবাসী মামলা খাইছে, সরকারবাদী মামলা হয়েছে। এখন আমরা বিপদে আছি, আমাদেরকে একটা মিটার নামাই দাও। তখন আমি কি করলাম, এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম, আপনার মিটারটা নামাই দিল। তারা কারেন্টের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল। আবার সবাই বলতেছে মসজিদ করবে। তা আমি বললাম ঠিক আছে, আপনারা টেনশন করবেন না, আমি মসজিদটা করে দিব। এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে, এই যে একটা ছেলে দেখতে কিন্তু গুস্ত কিন্তু নাই, এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে এটারা দেখতেন, এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা একদিকে বিশ্ববিদ্যালয় অনার্স করতেছে, আরেকদিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে। দেখে কিন্তু কেউ বুঝবে? এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা। যাওয়ার পরে ওরা কি করছে, আমার সাথে আমার মসজিদের বেস কাটছে, সবগুলো বেস এরা কাটছে। মিস্ত্রি দেখাই দিছে,
দেখাই দেওয়ার পরে মাত্র আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন। এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা। মাত্র 5 মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলছি। কয় মাসে? মাত্র 5 মাসে একবারে ফুললি টাইস করে। আপনারা অনলাইনে দেখবেন, আজকে দাওয়াত দিয়ে যায় সবাইকে। আমার কি যদি ভালো নাও লাগে, কিন্তু আমার মসজিদটা দেখবেন, আপনারা রাতের সিনটাও দেখবেন, দিনেরটাও চিনবেন, মনে করবেন সত্যিকারের এক টুকরো জান্নাত। মানে এত সুন্দর করে মসজিদটা ডিজাইনেবল। এই জায়গাটা আসলাম কেন জানেন? আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে। তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম, আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে, ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। আমি কেন? আমার ভিসাটা যেন লাগে। আমি তুই কয়েক মাস হইলো আইসে গেলি, এখন তুই আবার ভিসা লাগার জন্য আমার কাছে দোয়া চাস, ব্যাপারটা কি? ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন, আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম। ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো, ভিসা লেগে গেল। বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য, সবগুলো সে আসার 2 সপ্তাহ আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে। পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে, বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকিনি, আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন সে এই যে আসলো, সে তো আমার ভাই বলে কথা, কিন্তু সে তো একজন প্রবাসী। তার এই অবদান, তার এই ত্যাগকে আমরা কেউ বলতে পারবো না। যদিও মসজিদটা হয়েছে আমার এলাকায়, কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই? আছে। আপনার বাড়ি মসজিদ হয়েছে, এটাতে আমার হক আছে না নাই? আছে। আছে না? আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে। কি করতে হবে? বন্ধন তৈরি করতে হবে। হিংসা রাখা যাবে না। হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে, যেটাকে ভাঙাটা সহজ নয়। আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে। আপনি ভালোবেসে দেখেন, আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না, কোনো দেয়াল থাকবে না, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আপনারা ওনাকে মেন করে কথাগুলো বলছেন, এই লোকটাকে উনি যদিও বলে থাকে, উনি যদিও কোনো না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইনকেস বলছে কিনা জানি না, যদিও বলে থাকে, সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন। এবং প্রবাসী পরিবার যারা, আগামী কাল থেকে তার দিকে বাঁকা চোখে কেউ তাকাবেন না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ মিয়া ভাই, আপনি আসেন, এদিকে আসেন, আপনি ওঠেন, দাঁড়ান, এদিকে ঢুকেন। আপনি ওনার আঞ্জা করে ধরেন, শক্ত করে ধরেন। এই কথা নাই, আমার সামনে কোনো কথা নাই, ধরেন ধরেন, মনাকা করেন। এই মারহাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে বেশি প্রবাসী নয়গান্দিতে এমন কোন ঘর বাদ নাই। আমাদের ছনের ঘর ছিল চেয়ারম্যান বলে গেছে। আস্তে। আর এই জায়গাতে বিল্ডিং আস্তে। এই প্রবাসীর কারণে আস্তে। শেষ। আপনারা বলেন, আমি যদি সরি বলি আর এর উপরে সরি আছে না? আপনারা কি আমার সরি বলাতে খুশি না? সবাই খুশি? আমি কিন্তু আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে চাইছি। আমার ওই ভাইটাকে আরো বেশি ভালো লাগলো। এই যে ওরে নামটা কি? মুস্তফা। মুস্তফা। আমার এই মুস্তফার নামে একটা নাত গাইলে তো আপনি আলা হযরতের গাওয়া গাইবো। সুবসি আলা সুবসি আওলা ওয়ালা হামারা নবী সুবসি বালা ওয়ালা। আরে রাগ হয়ে গেছে জন লাগে। নামটা মুস্তফা আমার নবীর নামের সাথে মিল আছে না নাই? আছে না নাই? এটা আলা হযরতের লেখা। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন এর আচরণ, দেখছেন নামের সাথে তার চরিত্রের কি মিল? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে। সবার কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন, ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ বলেন। আর কোন দ্বন্দ্ব আছে? আপনার নয়াকান্দির প্রবাসী না, শুধু ঢাকাও যদি যাইয়া কোনো প্রবাসীকে দেখেন, তাকে আঞ্জা করে ওদের একটা চুমু খাবেন। আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি, কত সালে নারী? 2021 আমি মক্কা মদিনা পুরো আরব দেশটা ভ্রমণ করেছি। বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি। বিশ্বাস করেন, সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা
আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না। তাদের মতো কষ্ট, তাদের মতো যন্ত্রণা, তাদের মতো ত্যাগী প্রবাসীরা ভোগ করতে জানে না, ত্যাগ করতে জানে। আপনি এই আমার দিকে তাকান, হাসবেন না বিয়া ভাই, এদিকে তাকান। প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায়। তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সেই দূরে চলে যায়। আরেকটা ভালোবাসা সন্তানকে বুকে নিতে পারে না, আদর করতে পারে না, শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য। বিশ্বাস করেন আপনারা হয়তো কিভাবে নেন জানি না, এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত। কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোর। কথা কন না কেন? প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক। এই মেয়ে, আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম, শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা। বিশ্বাস করেন সর্বপ্রথম মালয়েশিয়া থেকে একটা ছেলে, হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আছি, আপনি অর্থনৈতিকভাবে আপনি করবেন, আমরাও সাপোর্ট দেব। এই বন্যার মধ্যে প্রবাসীরা যেই ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা ভোলার মতো নয়। আপনি বাংলাদেশে কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো এতিম, রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না। আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে। আল্লাহ যেন সবাইকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সমস্যা শেষ তো? আগামী দিন যদি আপনারা এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন আমি কষ্ট পাবো। একটা কথা হবে? কথা দিছেন তো? হবে না তো? আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জান্নাতি মেহমান, আমরা একটু জান্নাতের ফল খাবো। খাবেন? সবাই খাবেন? আমার নবী বলছে জান্নাতের বাগানে যখন যাও তোমরা ওখান থেকে একটু জান্নাতি ফল খেয়ে নিও। খাবেন? আমার সাথে বেশিক্ষণ না, কারণ প্রত্যেকটা পার্সন ডবল। একটু আগে শুরুতে বুঝাইছিলাম না, মানুষের দুনিয়াতে লাগবে দুনিয়ার খাবার, দেহের খাবার, আর এইখানে পাবেন আপনি রুহের খাবার। এখানে যা করবেন প্রশান্তি আসবে কোথায়? রুহে। জোরে কোন সুবহানাল্লাহ।